আসসালামু আলাইকুম। 2024 সালের নৈর্ব্যক্তিক পদার্থ দ্বিতীয় পত্র, দিনাজপুর বোর্ড 2024। 1 নম্বর, দশা বলতে কি বোঝায়? দশা বলতে অবস্থান, বেগ, ত্বরণ সবগুলো। দশা বলতে বোঝায় কোনো একটা বস্তুর গতির সম্যক অবস্থা, অর্থাৎ অবস্থান, বেগ, ত্বরণ সবগুলো মিলেই হচ্ছে তার দশা। তাহলে অ্যান্সার হবে সবগুলো। সরল ছন্দিত গতিতে দোলনরত একটি কণার সর্বোচ্চ বেগ দেওয়া আছে ও সর্বোচ্চ ত্বরণের মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগ, আর সর্বোচ্চ ত্বরণের মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 নম্বর কোশ্চেন, উদ্দীপকের কণাটির পর্যায়কাল কত? পর্যায়কাল টি বের করতে বলা হয়েছে। সর্বোচ্চ বেগ বের করার সূত্র জানি আমরা, ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমাম এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ বের করার সূত্র। আর সর্বোচ্চ ত্বরণ বের করার সূত্র হচ্ছে এ ম্যাক্সিমাম, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। এখন আমরা যদি দুইটা হচ্ছে অনুপাত করি, তাহলে ভি ম্যাক্স ডিভাইড এ ম্যাক্স ওমেগা এ ডিভাইড হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ আর এ কাটা, তাহলে একটা ওমেগা কাটা দিলে তো উপরে হচ্ছে 1 থাকবে আর নিচে হচ্ছে ওমেগা। তাহলে ভি ম্যাক্স ডিভাইড হচ্ছে এ ম্যাক্স, এটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড ওমেগা। তো ওমেগার পরিবর্তে লেখা যায় হচ্ছে 2π/t। টিটা উপরে চলে যাবে, এটাকে 2π দিয়ে ভাগ হবে। তাহলে ভি ম্যাক্সের মান দেওয়া আছে, সর্বোচ্চ বেগের মান দেওয়া আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর সর্বোচ্চ ত্বরণের মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে ভি ম্যাক্সের মান 5 আর নিচে হচ্ছে 10। তাহলে টি ইজ ইকুয়াল টু কী হবে? টি ইজ ইকুয়াল টু 2π ইন্টু 5 ডিভাইড হচ্ছে 10। এটা কাটাকাটি করলে নিচে 2 কাটাকাটি করলে টি এর মান হচ্ছে 3.14 সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে 3.14 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। 3 নম্বর বলছে, উদ্দীপকের দোলনরত কণার ক্ষেত্রে বিস্তার কত? সাম্য অবস্থানে বিভব শক্তি শূন্য কিনা? হ্যাঁ, সাম্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তি শূন্য, এটা সঠিক। সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য, এটা মিথ্যা। সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি সবসময় ম্যাক্সিমাম, না সরি, সর্বোচ্চ বিস্তারে গতিশক্তির মান শূন্য, ঠিক আছে। যে একটা সরল দোলক যদি এভাবে দোলে, এটা হচ্ছে সাম্য অবস্থান। সাম্য অবস্থান দুলতে এখানে আসার পর তার বেগ শূন্য হয়, সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য। আবার যখন এখানে আসে তখন বিভব শক্তির মান সর্বোচ্চ হয়, সরি, এই পয়েন্টে গতিশক্তির মান সর্বোচ্চ হয়, এই পয়েন্টে বিভব শক্তির মান সর্বোচ্চ, গতিশক্তি শূন্য। আর এই পয়েন্টে আসলে গতিশক্তির মান সর্বোচ্চ, ইকে ম্যাক্স পাওয়া যায়, আর বিভব শক্তি পি এর মান হচ্ছে 0। এটা হচ্ছে সাম্য অবস্থান। আর বিস্তার অবস্থানে বিভব শক্তির মান সর্বোচ্চ, ইপি ম্যাক্স হবে, আর গতিশক্তি হচ্ছে 0। তাহলে আমরা বুঝতেছি যে এটার অ্যান্সার হবে সাম্য অবস্থানে বিভব শক্তি শূন্য, এটা সঠিক। সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য, সর্বোচ্চ বিস্তারে এই পয়েন্টে গতিশক্তি শূন্য, এটাও সঠিক। কারণ বিস্তার দেখতে হবে 2.5 আসে কিনা। তো এখানে টি ইজ ইকুয়াল টু 3.14 সেকেন্ড পাইছি। ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ, এ ইজ ইকুয়াল টু ভি ডিভাইড হচ্ছে ওমেগা। ভি এর মান আমরা জানি 5, আর ওমেগা হচ্ছে 2π/t। 2π/t, টি এর মান উপরে চলে গেল, টি এর মান আমরা পাইছি হচ্ছে পাই। তাহলে পাই কাটা, তাহলে 2.5 মিটার। তাহলে অ্যান্সার 2.5ই আসে। বিস্তার 2.5, তার মানে এখানে অ্যান্সার হবে 3টাই। তো আশা করি বুঝতে পারছেন 3 নম্বরটা। 4 নম্বর বলছে, পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক সমীকরণটি মেনে চলে কার সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা বয়েলের সূত্র। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? স্থির চাপে, তার মানে এটা হচ্ছে আমরা চার্লসের সূত্র দিয়ে করব, V1/T1 এটা ইজ ইকুয়াল টু V2/T2। আয়তন 3 গুণ করা হয়েছে, তাহলে টেম্পারেচার কত সেটা আমরা বের করব। V1/T1 এটা ইজ ইকুয়াল টু V2/T2। V1 এর মান T1 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। V2 এর মান 3V, আয়তন 3 গুণ করা হয়েছে, তাহলে T2 কত? VV কাটা T2, এটা ইজ ইকুয়াল টু 303 ইন্টু 3, তাহলে 909 কেলভিন। 909 এত কেলভিন আসে, কিন্তু এখানে অপশনগুলো হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে আসে। তাহলে 273 যদি 909 থেকে বাদ দিই, তাহলে 636 ডিগ্রি সেলসিয়াস আসবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে বড় ক নম্বর। কোন অবস্থায় অনুসময়ের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল সর্বাধিক হয়? কঠিন অবস্থায় সর্বাধিক। ক
কঠিন অবস্থান আন্তঃনবিক আকর্ষণ বল সর্বাধিক হয় কারণ এক একটা অণু পরস্পরের সাথে একদম লেগে লেগে থাকে। কোনো তারকে কেটে সমান 3 টুকরো করা হলে এতে তারের অসহভরের মান কত হবে? অসহভারকে কি দ্বারা প্রকাশ করা হয়? অসহভার কিন্তু বলতে অসহবল বোঝায়। তা অসহভার যদি কেটে 3 টুকরাও করা হয় অসহভার পূর্বের সমানই হবে। অসহভার কখনো যত ভার ঝুলানো হচ্ছে বা মানে এর দৈর্ঘ্যের উপর অসহভার ডিপেন্ড করবে না। তাহলে অ্যান্সার হবে 7 গ অর্থাৎ পূর্বের সমান। স্পেরোমিটারের সাহায্যে কোনো গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সমীকরণ কোনটি? গলীয় তলে বক্রতার ব্যাসার্ধ বের করার সূত্রটা মুখস্থ। r ইজ ইকুয়াল টু d স্কোয়ার ডিভাইড 6h h ডিভাইড 2, এটাই হবে অ্যান্সার। স্পেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক হলো স্পেরোমিটার ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারে, এটা সঠিক। বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে সরানো এটা মিথ্যা। স্পেরোমিটার পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত, এটা সঠিক। তাহলে অ্যান্সার হবে 1 আর 3। নিচের কোনটি ভেক্টর রাশি? ভর, আয়তন, ক্ষেত্রফল, টর্ক। টর্ক হচ্ছে ভেক্টর রাশি, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। ব্যাসার্ধ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, টাউ এটা ভেক্টর রাশি। কার্লের এক্সাম্পল এটা। 11 নম্বর বলা আছে যে আই ক্রস জে ক্রস কে ইজ ইকুয়াল টু হোয়াট? তো জে ক্রস কে এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আই, আবার আই ক্রস আই এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে 0। তাহলে অ্যান্সার হবে খ নাম্বারটা। জে ক্রস কে এর পরিবর্তে আই লেখা যায় আর আই ক্রস আই মানে হচ্ছে 0। অপশন হচ্ছে খ নাম্বারটা। 12 নম্বর, এখানে একটা ফিগার দেওয়া আছে চতুর্ভুজাকৃতির। পি, কিউ, ও, আর, 4টা বিন্দু দেওয়া আছে। তো 12 নম্বর বের করতে বলছে ও আর ভেক্টর নিচের কোনটি? ও আর ভেক্টর নিচের কোনটি? তো শুধু কিউ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, পি আর আর বিন্দুর স্থানাঙ্ক জানা নাই। তাহলে এটা আমরা হচ্ছে একটু দেখি যে কিভাবে বের করা যায় পি ও আর আর বিন্দুর স্থানাঙ্ক। তো এখানে যদি আমরা একটা চিত্র আঁকি, এটা হচ্ছে আমরা নিলাম এক্স অক্ষ, এটা নিলাম হচ্ছে ওয়াই অক্ষ, আর যেটা অক্ষটা হবে যেটা অক্ষটা আমরা বোঝাচ্ছি যে যেটা অক্ষ হচ্ছে এখান থেকে উপরের দিকে না হয় হচ্ছে নিচের দিকে। একটা কার্ড দিয়ে বোঝাচ্ছি আমরা। তো এখানে একটা কার্ড, এই কার্ডটাকে এইভাবে ধরে রাখছি। এইখানে যে ওপরের যে বিন্দুটা আছে, ওপরের এই কোণার বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,2,0, অর্থাৎ কার্ডটাকে আমরা এইভাবে ধরে রাখলাম। তাহলে এই উপরের বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে 2,2,0। এই কার্ডটা কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপর এইভাবেই বসানো আছে। তো এই যে এক্স অক্ষ এই বরাবর, ওয়াই অক্ষ ওই উপরের দিকে, তো কার্ডটাকে এইভাবে বসানো আছে। তো এক্স অক্ষ বরাবর সে গেছে 2 একক, ওয়াই অক্ষ বরাবর গেছে 2 একক, তারপরে জেড অক্ষ বরাবর উপরের দিকে গেছে 2 একক। সেটারই কিউ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে, কিউ 2,2,2 দেওয়া আছে। তো পি বিন্দুটা আছে হচ্ছে একদম ওপরে। তো চিত্রটা যদি আমরা আঁকি, চিত্রটা হচ্ছে এই অবস্থায় আছে। এটা হচ্ছে মূল বিন্দু, চিত্রটা এই অবস্থা আছে, একটা চতুর্ভুজ, এটা হচ্ছে 3 ডাইমেনশনের উপর অবস্থান করতেছে। এটা হচ্ছে 3 ডাইমেনশন, অর্থাৎ একটা দেয়াল যেরকম হচ্ছে দাঁড়ায় থাকে তো এরকম। তো এই বিন্দুর স্থানাঙ্ক যদি 2,2,0 হয়, তো কার্ডটাকে তো এইভাবে আমরা দেখাইলাম যে কার্ডটা এইভাবে আছে। এই বিন্দুর স্থানাঙ্ক যদি 2.2 হয়, আর এইটা তো হচ্ছে মূল বিন্দু, এটা যেখান থেকে শুরু হয়েছে কার্ডটা সেটা হচ্ছে এই কার্ডের মূল বিন্দু, তার মানে এই বিন্দুটা হচ্ছে 0,0,0। তাহলে এটা হচ্ছে 0,0,0, ও বিন্দুটা হচ্ছে 0,0,0, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পি। পি বিন্দুটা কোথায় অবস্থিত? উপরে অবস্থিত। যে কার্ডটা যদি এইভাবে থাকে, পি বিন্দুটা কোথায় অবস্থিত? এইটা হচ্ছে সেই পি বিন্দু। এটা হচ্ছে এখানে হচ্ছে কিউ বিন্দু, নিচেরটা হচ্ছে আর বিন্দু, আর এটা তো মূল বিন্দুই। তো এইভাবে হচ্ছে কার্ডটা আছে। এখন জেড অক্ষের এইখানে যদি এই যে বিন্দুটা হিসাব করি মূল বিন্দুর উপরে, যেটা যেমন এইটা পি বিন্দুটা হচ্ছে মূল বিন্দুর উপরে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0,0, সরি 0,0,2। জেড অক্ষ বরাবর এখানে এটা দিয়ে কিন্তু জেড অক্ষ বোঝানো হইতেছে এই 3 ডাইমেনশনে, এটা দিয়ে বোঝানো হইতেছে হচ্ছে কোশ্চেনে এক্স অক্ষ, আর এটা দিয়ে বোঝানো হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এইটা যদি হচ্ছে একটা 3 ডাইমেনশন ফিগার চিন্তা করেন, এই যে কার্ডটা যেভাবে ধরে রাখছে মূল বিন্দু থেকে, এই এরকমই হচ্ছে ফিগারটা চিন্তা করতে হবে।
তো এটা হচ্ছে 0,0,2 বিন্দু হবে, এটা তো মূল বিন্দুই। আর এটা কোন বিন্দু হবে? কার্ডটা এইভাবে শন অবস্থা মানে এইভাবে আছে, এইটা যদি 2,2,0 বিন্দু হয় তাহলে এটা নিচের বিন্দুটা হবে এক্স অক্ষ বরাবর 2 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর 2 একক গেছে, আর জেড অক্ষ বরাবর 0। যেহেতু এটা নিচে আছে তার মানে এই বিন্দুটা হবে 2,2,0 আর বিন্দুটা হবে 2,2,0। তো কোশ্চেন হচ্ছে ও আর ভেক্টর নিচের কোনটি? ও আর ভেক্টর কি হবে? ও আর ভেক্টরটা হবে হচ্ছে আর মাইনাস ও। ও তো মূল বিন্দু 0,0,0 আর ও আর হচ্ছে 2i প্লাস হচ্ছে 2j। 0কে এটার থেকে 0 বাদ, তাহলে 2i প্লাস 2j হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা 2i প্লাস 2j। এরপর এটা বলছে ও পি কিউ আর ক্ষেত্রের ক্ষেত্রফল নিচের কোনটি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে আমরা দেখতেছি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে এইটা হচ্ছে একটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য এইটা হচ্ছে 2, প্রস্থও 2, এটাও 2, এইটাও হচ্ছে 2 মিটার। কিভাবে বুঝলাম? যে এক্স অক্ষ বরাবর এই বরাবর 2 একক গেছে, আবার এটা জেড অক্ষ বরাবর উপরের দিকে উঠছে 2 একক, তাহলে 2 গুণন 2, তাহলে ক্ষেত্রফল হবে 4। রৈখিক ভরবেগের মাত্রা কোনটি? রৈখিক ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু এম ভি। ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর বেগের মাত্রা এল টি ইনভার্স 1, তাহলে এম এল টি ইনভার্স 1 খ নাম্বারটা অ্যান্সার। একটি বস্তু ত্বরণ থাকবে কখন? বল প্রযুক্ত থাকলে ত্বরণ থাকবে। ঘূর্ণায়মান একটি বস্তুর জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কোয়ার। বস্তুটিকে 10 স্কোয়ার জুল ঘূর্ণন গতিশক্তিতে ঘোরাতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে? কৌণিক বেগের সাথে জড়তার ভ্রামক আর শক্তি সম্পর্ক কি? আমরা জানি E ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। তো এখান থেকে আমাদের বের করতে বলছে কৌণিক বেগ ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2E ডিভাইড হচ্ছে আই, বা ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার 2E ডিভাইড হচ্ছে আই। তো ই এর মান কত দেওয়া আছে? জড়তার ভ্রামক দেওয়া আছে 2 ইন্টু ই এর মান হচ্ছে 10 স্কোয়ার, তার উপর হচ্ছে রুট 2 কাটা, 10 স্কোয়ারকে রুট করলে হবে হচ্ছে 10, তাহলে 10 রেডিয়ান পার সেকেন্ড, এটা অ্যান্সার। পি ও কিউ স্থানে যথাক্রমে 9 মিটার ও 16 মিটার ব্যাসার্ধের দুটি বাঁকের রাস্তা আছে। প্রত্যেকটি বাঁকের ব্যাংকিং কোণ 3 ডিগ্রি দেওয়া আছে, তাহলে উভয় স্থানের রাস্তার প্রস্থ 5 মিটার, তাহলে ভেতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কতটুকু উঁচু? তো ব্যাংকিং কোণ এই কোণের মানটা দেওয়া আছে 3 ডিগ্রি, আর বলছে যে এইটার প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে এইচ এর মান বের করতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। ডি এর মান দেওয়া আছে হচ্ছে 5, তাহলে 5 ইন্টু সাইন 3, 0.2616, 0.2616 বা 0.262 মিটার। পি ও কিউ স্থানের রাস্তা দুটিতে কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত? তো দুইটার ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন দেওয়া আছে 9 মিটার, একটা হচ্ছে 16 মিটার, তাহলে গাড়ি দ্বয়ের বেগের অনুপাত কত হবে? তাহলে বেগের অনুপাত হবে, একটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বা সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি দিয়েই করতে পারবো আমরা। সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি, সরি বেগ বের করতে বলছে, তাহলে বেগ তো লাগবে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে, থিটা তো দুইটার ক্ষেত্রে সমানই। আর একটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি টু স্কোয়ার ডিভাইড হচ্ছে আর টু ইন্টু জি, একটা আর ওয়ান জি আর একটা হচ্ছে আর টু জি। ট্যান থিটার মান যেহেতু দুইটাই 3 ডিগ্রি, তাহলে আমরা ভি ওয়ান স্কোয়ার ডিভাইড আর ওয়ান জি, এটা ইজ ইকুয়াল টু ভি টু স্কোয়ার ডিভাইড আর টু জি, এই সূত্র লিখতে পারি। জি জি কাটা, তাহলে ভি ওয়ান স্কোয়ার ডিভাইড হচ্ছে ভি টু স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইড আর টু। ব্যাসার্ধের অনুপাত, প্রথমটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 9 মিটার, আরেকটা হচ্ছে 16 মিটার, তাহলে 9 ডিভাইড 16, তাহলে ভি ওয়ান ডিভাইড ভি টু, এটা ইজ ইকুয়াল টু হবে 3:4, তাহলে তাদের বেগের অনুপাত হচ্ছে 3:4, অ্যান্সার হচ্ছে 3:4। সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? সর্বোচ্চ কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। কস থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কস এর সর্বোচ্চ মান পাওয়া যায়
তাহলে মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে সর্বোচ্চ কাজ পাওয়া যাবে। স্থির তাপমাত্রা গ্যাসের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক নয়? প্রথমটা যত চাপ বাড়তেছে আয়তন কমতেছে, এটা সঠিক। দ্বিতীয় চিত্র হচ্ছে যত আয়তন বাড়তেছে 1/p ওপরে গেলে তত কমতেছে, তো এটাও সঠিক, কারণ ভি ইজ প্রপোর্শনাল 1/p। 1/p এর সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক, এর জন্য মূল বিন্দুগামী সরলরেখা। এটা চাপ যত বাড়তেছে আয়তন তত কমতেছে, এর জন্য ক নাম্বারটাও সঠিক। ঘ নাম্বারটা যত চাপ বাড়তেছে পিভি এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু সবসময় কি ধ্রুবক, তার মানে এটা সঠিক। তাহলে অ্যান্সার হবে খ নাম্বারটা। খ নাম্বারটা সঠিক হবে না, কারণ এই বরাবর হচ্ছে 1/v এর মান 1/v, পি যত বাড়বে 1/v এর মান তত বাড়বে, তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, কিন্তু এখানে দেখাচ্ছে 1/v এর কোনো পরিবর্তন হবে না, তার মানে খ নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি করলে উহার গতিশক্তি কত বৃদ্ধি পায়? ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে। ভরবেগ 10% বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পায়? তাহলে ভরবেগ p1 এর মান যদি p হয়, তাহলে p2 এর মান হবে হচ্ছে p1 প্লাস 10 ইন্টু p1 ডিভাইড 100, 10% বাড়াইলাম, তাহলে p1 প্লাস 0.1 p1, তাহলে এখান থেকে পাচ্ছি 1.1 p1। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা ভরবেগ p1p, আর পরবর্তীতে p2 এর মান হয় হচ্ছে 1.1p। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে ek is equal to ek ডিভাইড ek2, ek1 ডিভাইড ek2, এটা ইজ ইকুয়াল টু p1 স্কোয়ার ডিভাইড হচ্ছে p2 স্কোয়ার, বর্গের সমানুপাতিক সম্পর্ক। p1 এর মান হচ্ছে p আর p2 এর মান 1.1 p তার উপর স্কোয়ার। আগের গতিশক্তি হচ্ছে ek1 আর পরবর্তীতে হচ্ছে ek2, এইটা স্কোয়ার আছে, p স্কোয়ার কাটা, তাহলে 1 ডিভাইড 1.11 স্কোয়ার হবে, 1 ডিভাইড 1.1 স্কোয়ার, 1 ভাগ 1.1 স্কোয়ার, 0.826 ek1 ডিভাইড হচ্ছে ek2, তাহলে ek2 ইজ ইকুয়াল টু কি হবে? ek1 ডিভাইড 0.826, 1 ভাগ অ্যান্সার 1.21 এত ek1। তাহলে বুঝতেছি যে গতিশক্তি কতটুকু বাড়তেছে, 0.21 ek1। তাহলে 1-এর মধ্যে বাড়ে 0.21 ek1, তাহলে 100-এর মধ্যে বাড়বে হচ্ছে কত পার্সেন্ট? 21%। তাহলে অ্যান্সার হচ্ছে 21%। পৃথিবী সূর্যের চারদিকে 1.1কে যদি স্কোয়ার করি, 1 ভাগ 1.1 স্কোয়ার 0.826 আসে, তারপর 1 ভাগ অ্যান্সার 1.21, তাহলে গতিশক্তি আগে ছিল ek1, এখন হচ্ছে 1.21 ek1, তাহলে বারে হচ্ছে 0.21 ek1। ঠিক আছে, তাহলে 21% হবে। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, এটি হচ্ছে কেপলারের সূত্র। পৃথিবীর ব্যাসার্ধ আর বরাবর কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানের 1/4 হবে? তাহলে এটা করতে হবে এই সূত্র দিয়ে, যে জি ভূপৃষ্ঠ থেকে কত উপরে, গভীরতা, এখানে বলছে ভূপৃষ্ঠের কত গভীরতা অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4। জি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা জানি 1 - h ডিভাইড r ইন্টু কি জি, তাহলে জি প্রাইমের মান বসাইতে হবে 1/g/4, 1/4, 1 - h বাই r ইন্টু জি, এই জি কাটা 1/4 থাকবে, তাহলে h বাই r এটা ইজ ইকুয়াল টু 1 - 1/4, 4 লসাগু 4 - 1 তাহলে 3, h ডিভাইড r ইজ ইকুয়াল টু 3/4, তাহলে h ইজ ইকুয়াল টু 3/4 ইন্টু r, তাহলে অ্যান্সার হবে 3/4 ইন্টু r। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে v ইজ ইকুয়াল টু -gm/r স্কোয়ার সঠিক, gm/r² হবে না, v ইজ ইকুয়াল টু -gm/r। এর একক জুল পার কেজি, এটা সঠিক, কারণ v ইজ ইকুয়াল টু w/m, এটার সূত্র w এর একক হচ্ছে জুল আর m এর একক হচ্ছে কেজি, জুল পার কেজি। এটি একটি স্কেলার রাশি,
যেহেতু বিভব কাজ, এর জন্য এটা একটা স্কেলার রাশি, তাহলে অ্যান্সার হবে 2 আর 3। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভর। একটা স্প্রিংয়ের মধ্যে যত বেশি ভর ঝুলানো হবে স্প্রিংটা তত বেশি প্রসারিত হবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম এম, ভর, অর্থাৎ ভর যত বেশি দৈর্ঘ্য প্রসারিত তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ভরের সাথে দৈর্ঘ্য প্রসারণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে যত এম বাড়তেছে ডান দিকে যাচ্ছে, এম বাড়তেছে উপরের দিকে যাচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ বাড়তেছে, তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বারটা। দৈর্ঘ্য প্রসারণের সাথে ভরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তা আশা করি সব লাইন থেকে বুঝতে পারছেন। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।